আচ্ছা, তাহলে অমিত, ট্যাগিংটা বুঝছেন? আচ্ছা, এবার আসেন হুইস্কারে আসেন। এই যে দেখেন হুইস্কার নিয়ে এখানে যা লেখা আছে আপনারা দেখে নিয়েন। এই লেখাগুলো দেখাটা এত মানে জরুরি বা বৈধ কিছু না। গার্মেন্টসে কোনো সংজ্ঞা দিয়ে চলে না। গার্মেন্টসটা চলতেছে, আপনি কি বুঝছেন ওটার উপরে চলে। এখন দেখেন তো হুইস্কারটা কি করা হয় একটু আমি বলি। এই দেখছেন, এই যে বিড়ালের রোয়ার মতো না, এখানে 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 4টা দাগ, এখানে 4টা দাগ, এখানে এরকম কয়টা দাগ হবে, কি ব্যাপার স্যাপার হবে, এগুলো আপনার বায়ার একটা স্যাম্পল দিয়ে দিল। বায়ার হয়তো আপনাকে একটা স্যাম্পল দিয়ে দিল, বললো যে আমার ঠিক এইটা অনুযায়ী ওয়াশিংটা হবে। হ্যাঁ, তাহলে আপনারা সেই অনুযায়ী করবেন। এখন ট্যাগিং এই হুইস্কার করার আগে আগে ওয়াশিং ফ্যাক্টরিতে আপনার একটা প্যাটার্ন করা হয়। মানে এই প্যাটার্নটা করে এই প্যান্টের ভিতরে ওইটা মানে ওই ভিতরে ভরা হয়। তারপরে আপনার একটা মানে স্যান্ড পেপার, স্যান্ডিং ব্লক বলেন বা এমডি পেপার বলেন বা হ্যান্ড বা শিরিষ পেপার বলেন, মানে একটা স্যান্ডিং ব্লকের সাথে ওইটা আটকানো হয়। মনে করেন একটা শিরিষ পেপার বা যেই জিনিস, সোজা কথা বলি, যেই জিনিসটা দিয়ে ঘষবেন সেটা একটা ব্লকের উপরে সেটিং করা হয়। ব্লক একটা শক্ত একটা জিনিস আর কি। হ্যাঁ, তো রাবারের মতো বা এরকম একটা অপেক্ষাকৃত স্যান্ড পেপার থেকে একটা শক্ত একটা জিনিস, ওইটার উপরে আপনি স্যান্ড বা শিরিষ পেপারটাকে একটু সেট আপ করা হয়। তারপরে এবার স্যান্ডিং ব্লক দিয়ে এই এই যে জায়গাগুলোতে প্যাটার্ন করা আছে এই জায়গায় মানে নিচে প্যাটার্নটা থাকবে, উপর দিয়ে আপনি ঘষবেন। ঘষলে, ঘষা মানে কি, এই দেখেন এটা হচ্ছে যে র ডেনিমের একটা লুক, কিন্তু ঘষে আপনি উপরের দিকের কালার গুলো ডিসকালার করে ফেললেন। কিন্তু এটা কিন্তু আপনি ড্রাই প্রসেস, এখন কিন্তু আপনি ড্রাই প্রসেসে আছেন। আপনি যখন ওয়েট প্রসেসে আসবেন তখন দেখা যাবে যে এই জিনিসটা খুব সুন্দর করে ফুটে উঠবে। ঠিক আছে, এই দেখেন এই যে প্যাটার্নটা দেখছেন, প্যাটার্নটা করা হয়েছে বাইরে, মানে এইভাবে চাচ্ছে আগে এর এই এই এটার উপর একটা প্যাটার্ন করা হয়েছে। এই প্যাটার্নটা কিন্তু আপনার কিন্তু প্যান্টের ভিতরে কিন্তু প্রবেশ করানো হয়েছে। তারপরে আপনার ঘষে ঘষে এ দেখছেন তো উপর থেকে ঘষার ফলে আপনার এই সুন্দর করে ইফেক্টটা চলে আসে। এটা পুরোটাই ম্যানুয়ালি আর কি। কিন্তু লেজার হইলে আপনার কোনো ঘষা, এই যে এটাকে লাল একটা জিনিস দেখতেছেন না, এটা স্যান্ডিং ব্লক আর কি। এই জিনিসটা দিয়ে ঘষলে চলে আসতেছে। তো স্যার, ইন কেস যদি এটা আমাকে বায়ার যদি স্যাম্পলটা না দেয় তখন আমি কিভাবে করবো স্যার? ধরেন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট, ও বলে দিছে যে আমার ওয়াশে হুইস্কার লাগবে। তখন হুইস্কার লাগলে হ্যাঁ ঠিক আছে, আপনাকে কিছুই বলে নাই। তারপর আপনি ওকে বলতে পারেন যে ডু ইউ হ্যাভ এনি ডিজাইন, অর আপনি বলবেন যে তুমি কি আমাকে উইল ইউ প্রোভাইড মি এনি ডিজাইন, এটা আপনি ওকে বলতে পারেন। এখন স্যার, স্পেসিফিক কোনো ডিজাইন তার কাছে আছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, হয় মানে আমরা সাধারণত হুইস্কার বলতেই এই জায়গাটাতেই বুঝি। হুইস্কার বলতে সাধারণত এই জায়গাটাতেই হুইস্কারিংটা হয়। হ্যাঁ, এখন বায়ার যদি আপনাকে কোনো ডিজাইন শেপ বা আপনি, প্রথম কথাই হচ্ছে যে আপনি যখন ডেনিম নিয়ে কাজ করবেন, হ্যাঁ, ডেনিমে তো খালি হুইস্কার থাকে না, আরো অনেক কিছু ইফেক্ট এখানে থাকে। তো সবচেয়ে ভালো হয় যে বায়ারকে বলা যে তোমার কাছে কি কি কমপ্লিট ওয়াশের উপরে, মানে ড্রাই প্রসেস আর ওয়েট প্রসেস সব মিলিয়ে সব অ্যাপ্লাই করা, তোমার কাছে কি কোনো স্যাম্পল আছে কি না, থাকলে স্যাম্পলটা আমার কাছে পাঠাও। দেখবেন যে ওই স্যাম্পলটা পাইলে আর আপনি তো ওয়াশিং এর টেকনিশিয়ানকে এনে ওই স্যাম্পলটা দিবেন, বাস। আর আপনাকে চিন্তা করার কোনো দরকার নাই, ও সেই অনুযায়ী আপনার স্যাম্পলে করে ফেলবে। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু বায়ারের ফিনান্সিয়াল অবস্থা কিন্তু অত ভালো থাকে না। কোনো কোনো বায়ারের দেখবেন যে আপনার ডিজাইনার থাকে, ওরা হাজার হাজার ডলার খরচ করে ডিজাইনার রাখে বা ওয়াশিং এক্সপার্ট রাখে। হ্যাঁ, কিন্তু আপনার সব বায়ারের পক্ষে এটা এফোর্ড করা সম্ভব না, ডিজাইনার রাখা সম্ভব না। হ্যাঁ, তখন তারা বলে যে, তখন ওরা কি করে, আপনার অন্যের ডিজাইন দেখে ডিজাইনটা চুরি করে সোজাসুজি। এখন ওয়াশের ক্ষেত্রে
সে যদি আপনাকে একটা পুরো গার্মেন্টস এরকম দিয়ে দেয়, তাহলে তো ও হয়তো বলবে আমি কুরিয়ারে পাঠাই দিচ্ছি, অথবা সে বললো যে ঠিক আছে আমি তোমাকে একটা ছবি দিয়ে দিচ্ছি, এই ছবি অনুযায়ী করো। আর অথবা সে বলতে পারে যে না তুমি করো, তুমি করে আমাকে স্যাম্পলটা পাঠাও, পরে আমি কোথায় কি কারেকশন করতে হয়, মানে সে চাচ্ছে যে ওকে আপনি কমপ্লিটলি, ও আপনাকে বললো আমার পিপি স্প্রে লাগবে, আমার হ্যান্ড স্ক্র্যাপিং লাগবে, হ্যাঁ আমার এই জায়গাতে হ্যান্ড স্ক্র্যাপিং লাগবে, এই জায়গাতে পিপি স্প্রে লাগবে, আমার আপনার ওয়েট প্রসেসে ডাইট প্রসেস লাগবে, তারপর ওয়েট প্রসেসে আপনার স্টোন ইফেক্ট লাগবে, সব কিছু ও বলে দিছে। বাট ও আপনাকে কোনো ডিজাইনে ওয়াশের একটা যে লুকটা হবে সেই লুকটাই আপনাকে দেখাইতে পারতেছে না। তার মানে তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনি এই জিনিসগুলো যেহেতু লাগবে, ওয়াশিং এর যে টেকনিশিয়ান আছে তাকে ডেকে আনবেন। তো ওকে তখন বলবেন বায়ার তো আমাকে কোনো স্যাম্পল দিতে পারতেছে না, আপনি এই অনুযায়ী মানে এই ওয়াশের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটা সুন্দর করে করে ফেলেন, একটা স্যাম্পল করে আপনি ওকে স্যাম্পল দিবেন, আর এই এফেক্ট গুলো করতে হবে আপনি করে ফেলেন। তখন সে করে দিবে, করে দিলে অবশ্যই দুই পিস গার্মেন্টস অবশ্যই দিবেন, বা 2 3 4 পিস দিতে হয়। ওয়াশের প্রথম অবস্থায় যখন আপনি ওয়াশের একটা অ্যাপ্রুভাল নেবেন, প্রথম ধাক্কায় কিন্তু আপনার ওয়াশের যে সব ইফেক্ট চলে আসবে এমন কোনো কথা নাই। আবার অনেক সময় দেখবেন যে ওয়াশে ড্যামেজও হয়ে যায়, কিছু কিছু ব্যাপার স্যাপার থেকে যায় আর কি। হ্যাঁ, তাহলে ওয়াশ ডেভেলপ করার সময় আপনার 3 4 পিস একটু স্যাম্পল দিয়েন। আচ্ছা, তাহলে আপনি ম্যানুয়াল হুইস্কারটা বুঝলেন। এই দেখেন লেজার হুইস্কার কত সুন্দর করে দেখছেন করে ফেলছে একদম। যেমন এইখানে হয়তো এই হুইস্কারটা করতে অনেক সময় লাগবে, আর একটাতে যেরকম ডিজাইনের করলেন আরেকটাতে হবে কাছাকাছি হবে, মানে একদম 100% যে মানে এইটাতে যা করলেন ওইটাতে হুবহু হবে সেটা না, কিন্তু আপনি যখন লেজারের সাহায্যে করবেন একদম 100% এখানে যে ধরনের ডিজাইন করবেন পরেরটা তো সেই ধরনের ডিজাইন আসবে, তার পরেরটা তো সেই ধরনের ডিজাইন আসবে আর কি। হ্যাঁ, তাহলে এই যে মানে যেই জায়গাগুলোতে হুইস্কার ইফেক্ট করে আপনি লেজার থ্রো করলে এই জায়গাগুলো পুড়ে যাবে, মানে এটা একটা চালনির মতো একটা জায়গাতে আপনার এই প্যানটা রাখা হয়। তারপর দেখবেন যে অটোমেটিক লেজার বিম যখন এখানে আঘাত করবে এই জায়গাগুলো পুড়ে যেতে থাকবে, পুড়ে গিয়ে মানে প্যাটার্ন যে ধরনের প্যাটার্ন বা ডিজাইন কম্পিউটারাইজড মানে সেটিং করা হয়েছে ঠিক ওই জায়গাগুলোতে আপনার লেজারগুলো মানে আঘাত করবে আর কি, যার ফলে পার্টিকুলার বায়ারের রিকোয়ার্ড ডিজাইনটা ইজিলি চলে আসবে। স্যার এটা তো ওয়াশিং ফ্যাক্টরির কাজ না? অবশ্যই ওয়াশিং ফ্যাক্টরির কাজ, এটা আপনার কিছুই নেই আমার করার। আসলে মার্চেন্ডাইজারের কাজ কি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন যে যেমন আপনি কি অ্যাক্সেসরিজ নিজের হাতে ডেভেলপ করেন, জীবনেও কি নিজের হাতে করেন না, আপনি শুধু সাপ্লায়ারকে ডেকে বলেন যে আমার এরকম একটা ডিজাইন লাগবে, ওরা করে দেয়। আচ্ছা, এবার আসেন যে ম্যানুয়াল হ্যান্ড স্ক্রেপিংটা কি। আগে যেটা আপনার স্যান্ড ব্লাস্টিং ছিল, এখন আমরা ওইটা ম্যানুয়াল হ্যান্ড সেম একটা আপনার এমডি পেপার বা স্যান্ড ব্লাস্ট শিরিশ পেপার, ওই মানে বায়ার মনে করেন একটা এই যে হ্যান্ড স্ক্রেপিং আর হুইস্কার কিন্তু একই জিনিস, কিন্তু এখানে দেখেন এটাতে কি একটা বিড়ালের রোয়ার মতো অবস্থা থাকে আর কি। আর হ্যান্ড স্ক্রেপিংটা হচ্ছে বায়ার মনে করেন এইখান থেকে এতটুকু অংশ একটু ফেড চাইতেছে। হ্যাঁ, এখানে যেমন একটা প্যাটার্নের উপর ঘষে ঘষে এরকম একটা সুন্দর আপনি হরাইজন্টাল একটা শেপ করছেন, আর বায়ার চাইতেছে এরকম। তাই এবার আপনি লম্বালম্বি ভাবে ঘষেন আর কি, হাত দিয়ে ঘষলেন আর কি, এত ডিজাইনেবল না। বায়ার চাচ্ছে যে এই জায়গায় একটু ফেড থাকুক, এই জায়গায় একটু ফেড থাকুক, আবার প্যান্টটাকে ঠিক উল্টে দেন, উল্টে দিলে প্যান্টের ব্যাক পকেট আছে না, ব্যাক পকেটের নিচেও এরকম ফেড থাকুক, এই নিচেও এরকম। তার মানে কি হ্যান্ড স্ক্রেপিংটা হচ্ছে যে বৃহৎ বৃহৎ পরিসরকে আপনার ফেড করার জন্য, আর হুইস্কার হচ্ছে যে একটু বিড়ালের গোফের মতো ডিজাইন, স্বল্প পরিসর আর কি। হ্যাঁ, জিনিসটা আশা করে বুঝতে পারছেন আর কি। স্যার এভাবে লাখ লাখ পিস গার্মেন্টস কে এভাবেই স্যার করা হয় হাতে? ইয়েস, এই কারণেই তো আপনার ওয়াশের ব্যাপার স্যাপার হলে মার্চেন্ডাইজারকে মানে টু অ্যাক্টিভ থাকতে হয়। মানে দেখা যাবে যে এই যে ওয়াশিং ফ্যাক্টরিতে হয়তো আপনার গলা ভেঙে গেছে, ওদেরকে মানে
কন্ট্রোল করতে গেলে কন্ট্রোল করতে হবে। হয়তো দেখা গেল যে আপনার ও দিচ্ছে আপনাকে 500 পিস ডেইলি, হ্যাঁ, আপনার ফিনিশিং এর ক্যাপাসিটি হইতেছে যে ডেইলি 2000 পিস আপনার লাগবে, হ্যাঁ। তো তখন দেখা যাচ্ছে যে তার মানে কি ওই লোকগুলো বেকার বসে থাকবে না তখন, হ্যাঁ। এই কারণে হয় কি জানেন, ওয়াশের থেকে আসার পর মানে আপনার অনেক বডি 3-4 হাজার পিস আসলে পরে তারপর দেখা যাচ্ছে যে এটা ফিনিশিং এ ঢোকানো হচ্ছে, বা ফিনিশিং এ তখন দেখা যাচ্ছে যে অন্যদের স্টাইল গুলো আগে করা হচ্ছে, তারপর মনে করেন ওয়াশ থেকে আসার পর অনেক গার্মেন্টস জমা হয়ে যাওয়ার পরে তারপরে হ্যাঁ, এটা আসলে তখন আপনাকে একটু সোর্স, একাধিক ওয়াশ ফ্যাক্টরি সোর্স করা করা উচিত আর কি, ভালো মানের ওয়াশ ফ্যাক্টরি। নতুবা হবে কি, এরা এক ধরনের শেড নিয়ে আসবে, আরেক ধরনের শেড নিয়ে আসবে, একটু মানে ও হয়তো ডিজাইনটা উল্টা একটু 19-20 হয়ে যায় আর কি। বাট এটা মার্চেন্ডাইজারদের তখন যায় ওয়াশিং ফ্যাক্টরি গুলোতে যায় দেখতে হয় আর কি, একটু দেখতে হয় যে 19-20 করতেছে কিনা। তার মানে সহজ সমাধান আমি বলি আপনার, সেটা হইতেছে যে আপনার লেজার করা, লেজার করলে মানে আর ঝামেলাই থাকলো না। কিন্তু এই লেজার টেকনোলজিটা এখনো সব আপনার ওয়াশিং ফ্যাক্টরিতে এটা বিলং করতেছে না, আর এটার খরচও বেশি। তাহলে হ্যান্ড স্ক্র্যাপিংটা কি বুঝে গেছেন? আপনাকে যদি ভাইভাতে জিজ্ঞেস করে হ্যান্ড স্ক্র্যাপিংটা কি, আপনি বলবেন যে বায়ার যেই জায়গাগুলোতে একটু বড় পরিসরে আপনারা একটু ফেইড করতে চায়, ওইটাকে আমরা শিরিশ পেপার বা এমরি পেপার দিয়ে ঘষে ঘষে ওই জায়গাটাকে আমরা একটু ফেইড করে ফেলা হয় আর কি। মানে হ্যান্ড স্ক্রেপিংটা একটু বড় পরিসরে করা হয়, আর হুইস্কারটা বিড়ালের গোফের মতো একটা আপনার মানে ইফেক্ট আনা হয়, সেটাও হ্যান্ড স্ক্রেপিং এর ভিতরেই পড়ে। বাট পার্থক্য হচ্ছে যে একটা বড় পরিসর, এটা একটা ছোট পরিসর আর কি। আর আপনাদের যদি বলে এমরি পেপারটা কি, এমরি পেপারটা হচ্ছে যে এটাও এক ধরনের ঘষার কাগজ, এর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাব্রেসিভ কণা থাকে, মানে ঘর্ষণ কণা আর কি, অ্যাব্রেসিভ কণা থাকে। এগুলোকে, এই কণাগুলো সাধারণত অ্যালুমিনিয়াম অক্সাইড হয়, কার্বোরান্ডাম থাকে আর কি। এগুলো আঠা দিয়ে আপনার ওই পেপারের উপরে এই জিনিসগুলো লাগায় দেয়া হয় আর কি। যেমন অ্যাব্রেসিভ কণা কি কি হইতে পারে, বালি হইতে পারে, কাচের গুঁড়া হইতে পারে, ডায়মন্ড পাউডার হইতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড হইতে পারে, সিলিকন কার্বাইড হইতে পারে, হ্যাঁ। এই ছোট ছোট কণাগুলোই ঘষার কাজে ব্যবহৃত হয় আর কি। এই ছোট ছোট কণাগুলো কি একটা শক্ত পেপারে কি আঠার সাহায্যে বা অন্য কোনো টেকনিকের সাহায্যে আটকে দেয়া হয়। আর স্যান্ডিং ব্লকটা কি হাতের টুল, এইখানে স্যান্ড পেপার লাগিয়ে সহজে ও সমানভাবে ঘষা হয়। আপনি একটু খেয়াল করে দেখেন, এইটা শিরিশ পেপার, এটা যদি এখানে যদি স্যান্ডিং ব্লক, যদি এই যে যেমন হুইস্কার ইফেক্ট আনতে যাবেন, ওইটা আপনার খালি শিরিশ পেপার দিয়ে যখন ঘষবেন হাতে জুত পাবেন না আপনি। কিন্তু একটা যদি শক্ত একটা ব্লকের উপরে এই পেপারটাকে সেট করে করেন, তখন দেখবেন যে কাজটা করে মজা পাবেন আর কি। এবার আসেন যে গ্রাইন্ডিংটা কি, এটা সবাই দেখছেন তো, এই দেখেন তো এই প্যান্টের উপরে হালকা করে আচ্ছা, আপনারা সবাই দা ছুরির সানায় যে ওইরকম ওই পাথরটা আপনারা তো সবাই দেখছেন না, ঠিক ওই রকম, হ্যাঁ, ঠিক ওই রকম একটা পাথরের উপরে আমি নিজেই দেখছি এই জিনিসটা, একটু হাত দিয়ে 2 হাত দিয়ে দিয়ে ওই গ্রাইন্ডিং পাথরের উপরে একটু মানে একটু মানে স্পর্শ করানো হয়। যেই জায়গাগুলো স্পর্শ করাবেন ওই জায়গার উপরের ফ্যাব্রিকের উপরের ভাগগুলো একটু ড্যামেজ করে ফেলা হয়। যেমন পকেটের এই কোণায় দেখেন, এই জায়গায় কিন্তু গ্রাইন্ডিং করে একটু ড্যামেজ করে ফেলছে। এই যে দেখছেন, আপনারা দাছুরি ছানায় যে বড় পাথর দেখছেন না, এখানে দেখেন যে ছোট্ট একটা পাথর দিয়ে, আবার বড় পাথর দিয়েও করা হয়, আবার ছোট পাথর মানে ছোট গ্রাইন্ডিং মেশিন আছে, বড় গ্রাইন্ডিং মেশিন আছে, যেটাতে যেভাবে সুবিধা আর কি, হ্যাঁ। দেখছেন, যেমন এটা প্যান্টের হেম একদম নিচের অংশটা, হ্যাঁ, এই জায়গায় দেখছেন, এটা মনে হয় না যে আসলে প্যান্টটা ব্যবহার করতে করতে ছিঁড়ে গেছে, আসলে সেটা না, এটা এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষে দিচ্ছে, ঘষে বাইরে এরকম লুকটা চাইতেছে, এটাকেই বলা হচ্ছে যে গ্রাইন্ডিং করা। তাই গ্রাইন্ডিং কি সবাই বুঝছেন? আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এবার আসে যে পিপি স্প্রেটা কি। আচ্ছা, হ্যান্ড স্ক্রেপিংটা যদি বুঝেন তাহলে পিপি স্প্রেটাও বুঝছেন,
তাহলে হ্যান্ড স্ক্রেপিং আর পিপি স্প্রের ভিতরে পার্থক্য কি? এখন হ্যান্ড স্ক্রেপিং করলে কি কি হয়, যেহেতু আপনি স্যান্ড পেপার দিয়ে ঘষতেছেন, উপরের কণাগুলো ঘষে যাবে, ঠিক না? উপরের কণাগুলো ঘষে যাবে, মানে ফ্যাব্রিকের উপরের প্রান্তগুলোকে আপনারা হালকা করে ডিস্ট্রয় করতেছেন, ডিপলি না। এই গ্রাইন্ডিং এর মতো এরকম ডিপলি না। এই গ্রাইন্ডিং যেভাবে আপনি একদম ডিস্ট্রয় করতেছেন, জাস্ট প্যান্টের উপরের দিকটা আপনারা ঘষতেছেন। আর পিপি স্প্রে হচ্ছে যে ঘষাঘষির দরকার নেই, আপনি এখানে ঘষে কি মনে করেন এতটুকু জায়গায় বায়ার আপনার কাছে পেইড চাইতেছে, এই এতটুকু জায়গা আপনি ম্যানুয়ালি ঘষতেছেন হাত দিয়ে, হ্যাঁ, যার ফলে এই জায়গায় কি, এই জায়গায় আপনার কিছু ফাইবার গুলো উঠে যাবে এই জায়গায়। কিন্তু পেপি স্প্রেতে আপনি ঘষে ফাইবার তোলার, ঘষে ফাইবারের আঁশগুলো তোলার দরকার নাই, বা ঘষে ঘষে এই জায়গাটা কি বলে যে এটা কি বলা, হালকা করার দরকার নাই। তাহলে এই জায়গায় না ঘষে আপনি ফেড করবেন, ঘষবেন না, তার মানে কি অ্যাসিড ছুঁড়ে মারতে হবে এখানে। অ্যাসিড মানে বা পিপি কে বলে পটাশিয়াম পারম্যাঙ্গনেট, মানে একটা গান মেশিন আছে, গান মেশিনে আপনি পটাশিয়াম পারম্যাঙ্গনেটের একটা দ্রবণ তৈরি করবেন। এখন দ্রবণটাতে কি পরিমাণ পানি দিবেন বা কি দিবেন না, এটা ওয়াশিং এক্সপার্টের ব্যাপারে, এটা আপনার আমার ব্যাপার না। মনে করেন পটাশিয়াম পারম্যাঙ্গনেটের এই দ্রবণটা এখানে থ্রো করা হয়, এই যে দেখাচ্ছি, এটাকে পিপি স্প্রে বলে, হ্যাঁ। তাহলে এখানে এই যে পটাশিয়াম, এটার আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারা সবাই জানেন এটার সংকেত হচ্ছে KMnO4। আচ্ছা, এইখানে দেখেন এই পিপি স্প্রে করতে গেলে একটু দেখাই, এই দেখছেন এই গানের সাহায্যে আপনার পিপি স্প্রে, এই দেখছেন মনে করেন বায়ার এতটুকু জায়গায় আপনার পিপি স্প্রে করতে বলে। পিপি মানে জাস্ট এটা একটা পটাশ, হ্যাঁ, এই জায়গায় দেখেন পিপিটা স্প্রে করছে, মানে হালকা মেজেন্টা কালারের একটা কি আপনার বা পার্পল কালার বলি, বা হ্যাঁ পার্পল কালারের একটা দাগ পড়ে গেছে। আবার খেয়াল করেন বায়ার এই জায়গাটাতে ফেড চাইতেছে, পার্পল কালারের একটা দাগ পড়ে গেছে, এই জায়গায় একটা ফেড চাইতেছে, পার্পল কালারের একটা দাগ পড়ে গেছে, হ্যাঁ। এই দেখেন সামনের দিকে ও, এইটা বায়ার বলে যাবে, বায়ার এখানে যদি হ্যান্ড স্ক্রেপিং করতে বলতো তাহলে আপনি হাত দিয়ে ঘষে ঘষে তুলতেন, কিন্তু এই জায়গাটায় বায়ার বলছে আপনাকে পিপি স্প্রে করতে হবে। দেখছেন যখন প্রাথমিক ড্রাই প্রসেসে যখন পিপি করবেন তখন দেখবেন যে এরকম একটা আপনার, এটার কি কালার বলে, পার্পল কালার, হালকা পার্পল কালার বা বেগুনি কালার যেটাই বলেন না কেন এরকম পড়ে যায়। এখন দেখেন এই জায়গাটাতে এরকম দেখতেছেন না বেগুনি কালার বা পার্পল কালার, যখন আপনি ড্রাই প্রসেস করবেন সুন্দর একটা ইফেক্ট চলে আসবে, এই জায়গাটা হালকা সাদা হয়ে যাবে, খেয়াল করছেন, হালকা হালকা লুক হয়ে যাবে। দেখছেন এই জায়গায় প্রথমে আপনি ড্রাই অবস্থায় পিপি স্প্রে করছেন, যখন ওয়াশ করে ফেলছেন সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। এখন এই যে আমরা এই পিপি স্প্রেটা কিন্তু করার সময় মার্চেন্ডাইজারকে ফলো আপে একটু রাখেন, বিশেষ করে এই ব্যাপারটা অনেক মার্চেন্ডাইজার জানে না, তো না জানলে একটা ক্ষতি আসতে পারে। এই যে পিপি স্প্রে করছেন, পিপি স্প্রে করার পরে কিন্তু এই জায়গাটাতে আপনার নিউট্রিলাইজ করতে হবে। অ্যাসিড কি, মনে করেন আপনি যদি এই অ্যাসিডটাকে যদি নিউট্রিলাইজ না করেন তাহলে কি হবে, আপনি এটা কিন্তু আপনার স্কিনের জন্য কিন্তু ক্ষতিকর হবে। ধরেন আপনি নিউট্রিলাইজ করেন নাই, আপনি এখন এরকম একটা দাগ পড়ে গেছে, ঠিক আছে, এরকম টেস্টে তো ফেল করতে পারে যখন পরে টেস্ট করা হবে। আচ্ছা টেস্টেও ফেল করা নেই, টেস্টে মনে করেন ওই রিকোয়ারমেন্ট নাই আর কি, এটা হলো একটা ইন্টারনাল ব্যাপার। মনে করেন আপনি যদি নিউট্রিলাইজটা না করেন, মনে করেন যে টেস্টে ব্যাপারটা বা টলারেন্সের ভিতরেই আসছে, টেস্টে আপনার এই প্যান্টের টলারেন্সের ভিতরেই আসছে। কেউ কি জয়েন করতে চাচ্ছে? আরে এক্সটেন্ড স্যার বলছে দিস কল উইল এন্ড ইন 15 মিনিটস। আচ্ছা ঠিক আছে, হইলে আমরা আবার পরে করবো, অসুবিধা নাই। এখন একটু বুঝেন ব্যাপারটা, এই জায়গায় যদি আপনি নিউট্রিলাইজ না করেন, হ্যাঁ, নিউট্রিলাইজ করা মানে এটা মোটামুটি পানি দিয়ে ভালো করে ধুইতে হবে। যদি আপনি পানি দিয়ে তারা যদি ভালো করে না ধোয়, হ্যাঁ, তাহলে নিউট্রিলাইজটা না করলে মানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে বলছি
যে যদি আপনার এটা যদি এই পটাশিয়াম এই যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট যদি আপনার এটা একটা মানে অক্সিডাইজার হিসেবে কাজ করে, হ্যাঁ, মানে ইন্ডিগো রঙকে হালকা করার জন্যই কিন্তু আমরা পটাশিয়াম পারম্যাঙ্গনেটটা ইউজ করছি। কিন্তু এই জিনিসটা কিন্তু লং টাইম যদি ফ্যাব্রিকে থেকে যায় তাহলে ফ্যাব্রিকে একটা দাগ, বাদামির দাগ পড়ে যাবে। মনে করেন আপনি শিপমেন্ট করে ফেললেন, শিপমেন্ট করার পরে বায়ার পাইতে পাইতে 1 মাস সময় এলো, তখন বায়ার দেখলো যে ওখানে একটা আপনার এই প্যান্টগুলো হালকা বাদামি একটা দাগ পড়ে গেছে, এই যে এই জায়গায় মনে করেন অনেকটা এই ধরনের লুক আপনি নিজেও দেখছেন, ওয়াশ থেকে আসার পরে এরকম একটা লুক ছিল। এটা বায়ার পরে আপনাকে একটা সুন্দর করে ছবি তুলে পাঠাই দিচ্ছে, হোয়াট ইজ দিস, তুমি তোমার শিপমেন্ট স্যাম্পলে আমি দেখছিলাম এটা খুব সুন্দর, এখানে অন্য কালার ছিল কিন্তু এখানে একটা বাদামি কালার দেখতেছি, তখন ভালো রকম আপনাকে ক্লেম করে দিতে পারে। তাহলে ওইরকম একটা বাদামি লুক চলে আসতে পারে, হলুদ দোত বা বাদামি লুক আসবে। আর ফ্যাব্রিকটা যেহেতু ওখানে আপনি মনে করেন যে এটাকে আপনি নিউট্রিলাইজ করেন নাই, হ্যাঁ, মানে এই অ্যাসিডটাকে আপনি অকার্যকর করেন নাই, সেহেতু দেখা যাবে কি ফ্যাব্রিককে আস্তে আস্তে ক্ষতি করা আরম্ভ করবে। মানে এই ফ্যাব্রিকটা যতদিন টিকার দরকার ছিল অতদিন টিকবে না, বা আস্তে দেখা যাবে যে ফ্যাব্রিকটা অ্যাসিডের কারণে দ্রুত স্ট্রেংথটা হারাবে, হয়তো আপনার এই জিকে ছিঁড়ে যেতে পারে, বসতে গেলেন ছিঁড়ে যেতে পারে, মানে যেই জায়গাগুলোতে মানে ইফেক্ট আছে সেই জায়গাগুলো মানে আপনার ফ্যাব্রিকটা স্ট্রেংথটা সেই জায়গায় বেশি আপনার নষ্ট হয়ে যাবে আর কি। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে এই পটাশিয়াম পারম্যাঙ্গনেটকে আপনার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত করে ফেলতে হবে। হ্যাঁ, পানির সাথে এটা যখন বিক্রিয়া করবে এই পটাশিয়াম পারম্যাঙ্গনেটটা পানির সাথে বিক্রিয়া করার ফলে আপনার ওই তখন এই অ্যাসিডটা নিষ্ক্রিয় হয়ে যাবে। অ্যাসিড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার মানে কি, ওটা আর পটাশিয়াম পারম্যাঙ্গনেট থাকবে না, এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত হয়ে যাবে। এত কিছু জানার কোনো দরকারই নেই আপনার। নিউট্রিলাইজ করার পরেও আবার ভালো করে পানি দিয়ে আপনি মনে করেন প্রথমে একবার পানি দিয়ে ধুইলেন, প্রথমে ওয়াশিং ড্রাই প্রসেস ওয়েট প্রসেসে গেলেন, ওয়েট প্রসেসে দিয়ে আপনি যখন নিউট্রিলাইজ করে ফেললেন আর কি পানির সাথে, তারপরেও ওইটা আবার ভালো করে পানি দিয়ে ধোয়া দরকার। হয়তো অনেক সময় গার্মেন্টস ওয়ালারা কি করলো, একবারে নিউট্রিলাইজ করে ফেললো পানি দিয়ে। নিউট্রিলাইজ রিন্স করা মানে কি, রিন্স করা মানেও ধোয়া, মানে প্রথমবার মনে করেন আপনার পানি দিয়ে যখন পিপি স্প্রে করা হইলো, পিপি স্প্রে করার পর আরো যদি আপনার ড্রাই প্রসেস থাকে, ড্রাই প্রসেস সব সম্পূর্ণ হওয়ার পর পানি দিয়ে মেশিনে দিয়ে দিল আর কি। তো একবার ও ভাবতেছে যে এটা নিউট্রিলাইজ হয়ে গেছে, মানে এই যে একবার ওয়াশ করবে তাতে তো তার কারেন্ট বিল খরচ হচ্ছে, হ্যাঁ, পানি খরচ হইতেছে, সে কস্ট কমানোর পর সে চিন্তা করতেছে যে আমি পানি দিয়ে নিউট্রিলাইজ করে ফেলছি, আবার কিন্তু সে আর পুনরায় আরেকবার, যেমন ব্যাপারটা কি আপনার বাসায় যখন সাবান দিয়ে মানে সাবান কাপড় যখন ডলার পরে তারপর পানিতে চুবান না, তো পানিতে চুবাই ফেলে মানে মনে করেন যে ফ্যাব্রিকটাকে আপনি চিপে দিলেন আগে, তো চিপার পরে তো সাধারণত পানি, তো ওখান থেকে তো সাবান চলে যাওয়ার কথা, কিন্তু পরে আপনি আবার পরিষ্কার পানি নেন, আবার পরিষ্কার পানিতে আবার ভালো করে একটু পুষকে নেন, তো তখন কি দেখা যাবে আরো সাবান বেরোচ্ছে না। তার মানে কি আপনি একবার পানি দিয়ে করছেন মানে আপনার নিউট্রিলাইজেশনটা যে একদম 100% হয়ে যাবে সেটা না, মানে পানি দিয়ে কিন্তু আপনার আবার ধোয়া উচিত, প্রয়োজনে কয়েকবার ধোয়া উচিত। কিন্তু কাজে আপনি যখন দেখবেন যে আপনার গার্মেন্টসে পিপি স্প্রেটা থাকবে, তখন কিন্তু আপনি ওয়াশিং এর টেকনিশিয়ানকে বলবেন, ভাই একবারই পানি দিয়ে ধুয়ে একবারই নিউট্রিলাইজেশন করার পর প্রয়োজন হলে পানি দিয়ে কনফার্ম হবে না আরো কয়েকবার বা একবার হইলেও আপনি কি ধুয়ে নেবেন, মানে প্রথমবার একটা ধোয়ার পরেও আরেকবার একটু ধুয়ে নেবেন। না ধুইলে কি হয়, এইবার আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি, ওইখানে কোনো একটা ওয়াশ ছিল, পিপি স্প্রে ছিল কিনা জানি না, মেবি মেবি ওটা এনজাইম ওয়াশ ছিল, মেবি না এনজাইম ওয়াশই ছিল। এখন এনজাইমকেও কিন্তু নিউট্রিলাইজ করার দরকার আছে। তা আমার যেটা ধারণা,
তারা ভালো করে নিউট্রিলাইজটা করে নাই, আর তখন বর্ষাকাল ছিল আর কি। আমি কিন্তু এই জিনিসটা অনেক অনেক পরে ধরছি, কিন্তু আমার যিনি সিনিয়র ছিল, হ্যাঁ আমাদের ডিরেক্টর ছিল, উনিও তো আগে মার্চেন্ডাইজে ছিল, উনি কিন্তু ব্যাপারটা পর্যন্ত ধরতে পারে না। মানে এই আমাদের যারা মার্চেন্ডাইজার ছিল কেউই ব্যাপারটা ধরতে পারে নাই। এই কাজটা ছিল যে আপনার এলসিওয়াই কিকের কাজটা ছিল। হঠাৎ করে ওরা দেখছে যে আমরা যখন শিপমেন্ট করবো বা প্যাকিং যখন করতেছি, প্যাকিং করার পর আপনার এখানে হয়তো বাটন, শ্যাং বাটন বা রিবিট যে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে আপনার আপনার ওইটার আশেপাশে আপনার ওইটার কি বলে মরিচার দাগ না, একটা ক্ষয়ে যাওয়ার একটা দাগ পড়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে জিনিসটা। আমরা কেউই বুঝতেছি না, আমরা কিন্তু ভালো জায়গা থেকে অ্যাক্সেসরিজটা কিনছি। তারপর ক্ষয়ে যাওয়ার মতো পাউডার পাউডার একটা মানে দাগ, মানে বাটনের উপরের দিকে একটু পাউডার পাউডার ভাব আসতেছে, বা আপনার রিবিটের দিকে, বাটন বা রিবিটের আশেপাশে বা উপরে একটা পাউডার পাউডার একটা ভাব আসতেছিল। এখন বাইরের যে কিছু এগুলো তো এমনিতেই কম জানে, বাইরকে মেইল মানে এটার একটা ছবি তুলে বাইরকে মেইল করে দিছে কি ওদের এখানে মরিচা পড়ে যাচ্ছে। এখন মরিচা পড়া তো আরো খারাপ জিনিস। তার মানে কি বায়ার আমার সম্পর্কে ধারণা করতেছে যে মানে ওর বায়ার হয়তো চিন্তা করতেছে তার মানে কি এটা শিপমেন্ট হয়ে টার্কিতে যেতে যেতে তো পুরোটাই মানে আপনার মরিচা পড়ে যাবে, বা আপনি তো টার্কিতে গেলে ওদের ওয়্যার হাউসে গেলে হবে না, এগুলো বিভিন্ন স্টোরে যাবে, মরিচা পড়ে যাবে। বায়ার খুবই উদ্বিগ্ন হয়ে গেছে, আমাকে মেইল দিচ্ছে আমার ডিরেক্টর। এখন কেউই ধরতে পারতেছে না, আমরা ক্লেম করতেছি সাপ্লায়ারকে, সাপ্লায়ার বলতেছে আমি তো ভালো ম্যাটেরিয়াল দিয়ে করছি, এরকম তো কিছুতেই হইতে পারার কথা না। পরে আমরা একটা সিদ্ধান্তে আসছি যে তখন যেহেতু বর্ষাকাল, প্যাকিং করার পরে একটা হিউমিডিটিটা প্যান্টের ভিতরে একটা জলীয় বাষ্প যাচ্ছে না, বর্ষাকালে আপনি খেয়াল করবেন না, আমাদের আপনি খেয়াল করে দেখবেন যে ভিজা কাপড় কিন্তু সহজে শুকায় না। আমরা যখন এই এনজাইম ওয়াশটা করতেছি তখন ওয়াশিং মেশিনেই কিন্তু ড্রায়ারের মাধ্যমে কিন্তু আমরা প্যান্টটাকে কি করে ফেলতেছি, শুকাই ফেলতেছি, কিন্তু তারপরেও যখন জলীয় বাষ্প মানে আমি কি বলবো বাতাসে তখন কিন্তু আপনার এই জলীয় বাষ্পগুলো কিন্তু খুব বেশি থাকে, মানে ওয়েদারে কি পানির ভাবটা বেশি থাকতেছে। তো তখন আমরা চিন্তা করলাম যে এই পানির হয়তো শোষণ হচ্ছে প্যান্টটাতে বা হিউমিডিটিটা বেড়ে যাচ্ছে, যার ফলে আপনার ওই বাটনটায় হয়তো জং চলে আসতেছে। তো আমরা কি করলাম, সব কি করলাম যে আবার প্যাকেট থেকে খুলে মানে তখন যখন যখন রোদ উঠতেছে ছাদে গিয়ে এগুলোকে একটু শুকাই টুকায় নিলাম, তারপর আবার রিপ্যাকেট করে পাঠাই দিছে বায়ারকে। আমরা স্ট্রং প্রোটেস্ট করছিলাম যে না এগুলো জং না, হ্যাঁ হয়তো কয়েকটা জায়গায় হয়তো বাইরকে ম্যানেজ করলাম আর কি, এরকম সবকিছু তো হয় না, দু একটা গার্মেন্টস হয়েছে। পরে আমি যেটা বুঝছি সেটা হইতেছে যে ও ভালো করে আপনার নিউট্রিলাইজ করে নাই। নিউট্রিলাইজ না করলে নট অনলি ফ্যাব্রিকের উপর মানে অ্যাটাক করে, ফ্যাব্রিকের স্ট্রেংথ লুজ করে, সেটা সেটা যে করে সেটা না, আপনার নিউট্রিলাইজ না করলে সেইগুলো অ্যাক্সেসরিজের উপরেও আঘাতটা করে। মনে করেন যেই মেটাল অংশে গিয়ে এটা আঘাত করবে, মানে মেটালের সাথে বিক্রিয়া করবে, রিবিট পাইলে রিবিটের সাথে বিক্রিয়া করবে, তারপরে আপনার শ্যাং বাটন পেলে শ্যাং বাটন, যার ফলে ওইগুলোকে ক্ষয়ে দেয়। ওই পাউডারটা হয়ে যাওয়া মানে আমার ধারণা যে ওইখানে ওই আপনার এনজাইম গুলো ওগুলোর সাথে কাজ করে ওগুলো পাউডার পাউডার হালকা হালকা পাউডার ফর্মে নিয়ে আসছিল। পুরো বাটনকে তো আর সে পাউডার করে ফেলতে এত সহজে পারবে না, মানে উপরের ভাগগুলোতে একটু পাউডার ফর্মটা চলে আসছিল আর কি, সবকিছুতে আসে তাই। তো তখন আমি বুঝছিলাম যে তারা হয়তো কস্ট কমানোর জন্য হয়তো একবারই নিউট্রিলাইজ করছে, পরের বার হয়তো চিন্তা করছে যে আর কি দরকার, আর পানি দিয়ে আবার ধৌত করা মানে কি আবার কিন্তু তার একটা কষ্টের ব্যাপার আসে আর কি। তার মানে কি পিপি স্প্রে করলে আপনি বলে দিবেন যে ভাই একবার পানি দিয়ে আপনারা তো পানি দিয়ে নিউট্রিলাইজ করেন, আপনার সোজা কথা বলবেন নিউট্রিলাইজ করার পর ভাই আবার আরেকটা রিন্স দিয়ে ভালো করে, এটা বলে দিবেন। আচ্ছা, এবার আসেন যে পিপি রাবিং। এইটা এই যে একই জিনিস, পিপি রাবিং আর পিপি স্প্রে একই কথা। পিপি স্প্রে মানে কি
স্প্রে মানে তো বুঝেন, স্প্রে করা মানে কোনো একটা বাটন বা এই জায়গায় একটু চাপ দিলেন, মানে ঝোলকে স্প্রে করা তো আপনারা সবাই জানেন যে আমরা মশার ওই যে স্প্রে বোতল দিয়ে যেভাবে স্প্রে করি। আর রাবিং মানে ঘষা, মানে একটা জিনিস হচ্ছে যে পটাশিয়াম ম্যাঙ্গনেটটা স্প্রে করা, আরেকটা হচ্ছে যে আপনার আহ, এই পটাশিয়াম পারম্যাঙ্গনেটটাকে কিছু একটার সাথে চুবিয়ে ঘষা, হাত দিয়ে ম্যানুয়ালি ঘষা আর কি, ওইটাকে পিপি রাবিং বলে। এখন বলতে পারেন যে একই জিনিস, দুইটার কাজই হচ্ছে ফেড করা। তাহলে পিপি স্প্রে বায়ারের এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। মনে করেন যে আপনি যেই কাজটা হয়তো রাবিং দিয়ে করতে পারবেন সেই জায়গায় পিপি স্প্রেতে কি আপনি হয়তো কন্ট্রোল করতে পারতেছেন যে এই জায়গাগুলোতে, হ্যাঁ রাবিং এ একটু দেখেন। যেমন ধরেন আপনি ঠিক সূক্ষ্মভাবে এই জায়গাটাতে একটু হালকা ফেড বায়ার আপনার চাইতেছে, তো আপনি যখন স্প্রে করবেন, স্প্রে তো কন্ট্রোল করতে পারবেন না। এই স্প্রে করলে ওই কণাগুলো হয়তো এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, হ্যাঁ বৃহৎ পরিসরে না। আপনার বায়ার চাইতেছে যে ছোট ছোট হালকা হালকা, মানে হালকা জায়গা, মানে ক্ষুদ্র জায়গাগুলোতে সে চাইতেছে যে কালারটা ফেড হোক। এ দেখেন স্পঞ্জের মতো একটা জিনিস, ওইটার উপরে হয়তো কাপড় বা কোনো কিছু চড়াইছে, তারপরে এটাকে কি পিপি স্প্রে বল আর কি, হ্যাঁ ওই চুবানোর পর এই জায়গায় যে জায়গায় আপনার ঘষতে হবে সেই জায়গায় ঘষে নিচ্ছে। এটা কিন্তু এখানে কিন্তু পিপি স্প্রে চুবানো, এই যে এই জিনিসটা পিপি স্প্রেতে চুবানো হয়েছে। তারপর যে জায়গাগুলোতে বায়ার চাচ্ছে সেই জায়গাগুলোতে ঘষা হয়েছে, তারপর এটাকে ওয়েট প্রসেস করলে এই জায়গাগুলোতে হালকা ফেড হয়ে যাবে। দেখছেন এই আর কি, এটা একটা মনে করেন যে স্পঞ্জ বা কাপড়ের টুকরা, ওইটাকে পিপির একটু পিপি দিয়ে চুবানো হয়েছে আর কি। তাহলে কি আপনারা কি পিপি স্প্রে, পিপি রাবিং আশা করে বুঝে গেছেন। আর ক্রিঙ্কেল, এটা হচ্ছে যে ক্রিঙ্কেল এফেক্ট। আচ্ছা, ক্রিঙ্কেল এফেক্টটা কি? এই ক্রিঙ্কেল এফেক্ট নিয়ে আমার মার্চেন্ডাইজিং এর একটা মানে আমার বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল আর কি, যে এই ক্রিঙ্কেলের ব্যাপারগুলো আপনি যদি ওয়াশিং ফ্যাক্টরির হাতে একদম মানে ফলো আপ করে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু যা না তা হয়ে যাবে আর কি। ওই ওই ওয়াশিং ফ্যাক্টরিটা খুব একটা ভালো মানের ছিল না আর কি, হ্যাঁ বাট মালিকের কাছের লোক ছিল। তো মালিক কি করছে, অত পয়সা টয়সা খরচ না করে একটা আপনি যদি ক্রিঙ্কেল এফেক্টটা, ভালো ক্রিঙ্কেল এফেক্ট যদি আনতে চান, অবশ্যই একটা ভালো ওয়াশিং ফ্যাক্টরিতে দিতে হবে। আর একটা ভালো মানের পয়সাও তাকে দিতে হবে আর কি, হ্যাঁ এই জিনিসটা একটু যেহেতু ম্যানুয়ালি করা হয়, একটু আপনি যদি হালকা টাকা পয়সা দেন তাহলে আপনার কাজটাও হবে হালকা টাকা পয়সার মতো করে, আর যদি ভালো টাকা দেন তাহলে ভালো হবে আর কি। একটু দেখাই, যেমন হুইস্কারের 3D একটা রূপকেই বলতে পারেন যে আপনি আহ, কি বলা যায় ক্রিঙ্কেল এফেক্ট। দেখেন এই জায়গায় কি একটু ঢেউ খেলানো ঢেউ খেলানো মনে হচ্ছে না? অবশ্যই এটা তার মানে কি হুইস্কার হইলে এরকম একটা টান থাকতো, মানে 3D এফেক্টটা থাকতো না এখানে। মনে করেন যে হুইস্কারের মতো, বাট একটা 3D একটা এফেক্ট আসতেছে। ব্যাপারটা কি একটু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটা একটা ডাইসের ভিতরে আপনাকে যেই জায়গাতে হুইস্কার করবেন, একটা ডাইসের ভিতরে এই প্যানটা মানে ভরা হয় আর কি, হ্যাঁ ডাইসের ভিতরে। তারপর প্যানটা ভরার পরে আমি বলি, মনে করেন বায়ার আপনার ঠিক এই জায়গা এতটুকু জায়গাতে আপনার 3D ক্রিঙ্কেল, এটাকে আর হুইস্কার বলবেন না, যেহেতু এটা 3D মানে হুইস্কারটাকে 3D ফর্মে নিয়ে আসলে এই জায়গাকে ক্রিঙ্কেল এফেক্ট বলে, তাই আমরা ক্রিঙ্কেল এফেক্টই বলবো। মনে করেন বায়ার আপনার এই জায়গাতে ক্রিঙ্কেল এফেক্ট চাচ্ছে এবং এই জায়গাতে ক্রিঙ্কেল এফেক্ট চাচ্ছে। এখন এই 3D শেপটা আনতে গেলে আগে এই জায়গাটাতে আপনার একটু রেজিন মাখাতে হবে। রেজিন, রেজিন এক ধরনের কেমিক্যাল আঠালো জাতীয় পদার্থ। স্যার কেমিক্যাল ক্লাস মনে হয় শেষ হয়ে যাচ্ছে। ক্লাস, আর যদি শেষ হয়ে যায় দাঁড়ান, আমি আবার এক্সটেন্ড করবো। আচ্ছা এখন এক্সটেন্ড করলে $7 চাইতেছে না। আচ্ছা ক্লাসটা যদি শেষ হয়ে যায়,
বাকিরা জয়েন করতেছে না, করুক। আচ্ছা, আমার কথা নতুন লিংকে তো সবাই শোনা যাচ্ছে না? একটু একটু বলেন। জি স্যার, জি আচ্ছা স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার স্ক্রিনটাকে শেয়ার দিচ্ছি। আচ্ছা এখন, আচ্ছা আমার শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে, একটু বলেন তো। জি স্যার, দেখা যাচ্ছে আচ্ছা, স্যার। আসলে দেখেন এই এই জায়গায় মনে করেন আমার 3D শেপটা বা ক্রিঙ্কেল গুলো আনতে হবে। তো ক্রিঙ্কেল যদি আনতে হয়, রেকর্ডিংটা কি অন করা হয়েছে? আচ্ছা রেকর্ডিং তো চলতেছে, নতুন আর দরকার নেই। তাহলে এখন হ্যাঁ, এটা মনে করাই দেন, হয়তো আরেকটা ক্লাস একটু নতুন ভাবে মনে করেন। এখন দেখেন, এই শেপটা আনার আগে আমার কিছু কাজ করতে হবে। এটাকে একটা ডাইসের ভিতরে বা একটা ডামির ভিতরে প্যান্টটাকে পরাইতে হবে। হ্যাঁ, একটা ডামির ভিতরে পরানোর, হ্যাঁ না, পরানোর আগে কি করবেন, এখানে রেজিন লাগাই ফেলবেন। হ্যাঁ, তারপর ডামিতে পরান বা ডামিতে পরায়ও রেজিন লাগাইতে পারেন। কখন আপনার এই রেজিনটা লাগাবেন, দ্যাটস এটা ওয়াশিং ফ্যাক্টরির লোকজন বুঝবে। মোট কথা হচ্ছে যে আপনাকে এখানে রেজিন বা একটা আঠালো পদার্থ লাগাইতে হবে, তারপরে ডাইসে প্রবেশ করাইতে হবে, তারপরে হাত দিয়ে একটু কুচকে কুচকে, মানে দেখছেন তো এই জিনিসটা আমি হয়তো মুখে বুঝাইতে পারতেছেন, মানে হাত দিয়ে মানে আঙ্গুলের সাথে কুচকানো আর কি। কিভাবে কুচকানো এটা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি হয়তো ভাষাটা মানে অ্যাপ্লাই করতে পারতেছি না। মানে হাত দিয়ে কুচকে আনা হইতেছে আর কি, কুচকে এরকম কুচকানো ফর্মে নিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ, এই কুচকানোটা সবাই তো বুঝতে পারতেছেন, আমিও বুঝতেছি, আপনারাও বুঝতেছেন, বাট এই কুচকানোটাকে আর মানে আমি বাংলা ভাষায় মানে কিভাবে এক্সপ্রেস করতে হবে ওটা আমি ঠিক বলতে পারতেছি না। আপনারা সবাই বুঝতে পারতেছেন আর কি ব্যাপারটা। তারপরে এই কুচকানোর পরে, কুচকাইলেই হয়ে যাবে না। আপনি মনে করেন যে আপনি আপনি এমন হইতে পারে যে আমার কি ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা বলি, যে আপনার সে ভালো মানের রেজিন লাগায় নাই। এক, আপনার যদি ভালো মানের রেজিন, যদি আপনি ভালো মানের আঠা জাতীয় পদার্থ যদি আপনি না লাগান, এই ইফেক্ট গুলো মনে করেন আপনার গার্মেন্টসে যখন আস্তে আস্তে দেখবেন যে ইফেক্ট গুলো ঝাপসা হয়ে যাবে, মানে ওইরকম এত সুন্দর ভাবে এই 3D ইফেক্ট আসবে না। মানে আমি, আমার যখন আসছে ওয়াশের থেকে, তখন দেখা গেছে যে এই ইফেক্ট গুলার মানে ঠিক মতো ভিজিবল হচ্ছে না, মানে একদম খুব পুয়ার মানের হয়ে যাবে। কাজে এই রেজিনটা যেন ভালো হয়, 1 নম্বর রেজিন দিতে বলবেন। ওদেরকে বলে দেবেন যে ভাই শিপমেন্টের আগেই যদি তোমার এই ইফেক্ট চলে যায়, তোমার বিল টিল দেয়া হবে না। ওকে ফোর্স করবেন যে আমার এই ইফেক্টটা ওয়াশের পরেও মানে এটা যেন দীর্ঘদিন থাকে, লং লাস্টিং যেন থাকে, এটা ওই রকম রেজিন দিতে বলবেন। 1 নম্বর কোয়ালিটির রেজিন দিতে বলবেন। ওরে বলে দিবেন যে ভাই বায়ার থেকে ক্লেম আসলে ওই ক্লেম আমি তোমার উপরে চাপাবো, ভয়ভীতি লাগাবেন। তারপরে আপনি রেজিন লাগাইলেন, একটা ডামিতে প্রবেশ করাইলেন, হাত দিয়ে এইভাবে কুচকাইলেন, না কুচকাইলে তো এরকম ভাবটা আসবে না। এখন তারপরেও আরেকটা কাজ আছে, খালি যে ভালো মানের রেজিন দিলেই যে হয়ে যাবে সেটা না। এই
আপনি তারপরে আপনাকে কি করতে হবে, কিউরিং করতে হবে, মানে 150 ডিগ্রি বা 150 ডিগ্রির থেকে সাথে 10 ডিগ্রি আরো প্লাস করেন, বা 160 ডিগ্রি বা 140 ডিগ্রি যাই করেন, এই রেঞ্জের ভিতরে আপনাকে 15 মিনিট কিউরিং বা একটা ড্রায়ারে বা এই তাপমাত্রায় রাখতে হবে রেজিনটাকে। তখন রেজিনে একটা রেজিনের একটা ক্রস লিঙ্ক হবে আর কি। হ্যাঁ, এই ক্রস লিঙ্কটা হইলে ক্রিঙ্কেলটা একদম পারফেক্ট হবে। এখন আপনি বলতে পারেন যে ক্রস লিঙ্কটা কি, রেজিন মানে কি, আমি তো আগেই বলছি রেজিন মানে হচ্ছে যে একটা আপনারা অণু পরমাণুর নাম শুনছেন না? এখন অণু তো সবাই বুঝেন, একদম একটা পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে যে অণু। এই অণুগুলো মনে করেন যে মানে একটা অণুর সাথে একটা অণুর যে রাসায়নিক বন্ধনগুলো হচ্ছে, এই বন্ধনের জালটাকেই বলা হচ্ছে যে ক্রস লিঙ্কিং। হ্যাঁ, তার মানে কি, আপনারা একটু ভালো করে এই তাপটা দিতে হবে, তাপটা দিলেই একটা ভালো একটা ক্রস লিঙ্কিং হয়। মানে এত কিছু আমাদের মার্চেন্ডাইজারের আপনি 1000-এ একজনকে জিজ্ঞেস করলেও ও ক্রস লিঙ্ক কি এটা বলতে পারবে না, বা এটা আপনার জানারও দরকার নেই। ইভেন ওয়াশের অনেক টেকনিশিয়ানও বলতে পারবে না, এটা এত জানারও বুঝারও দরকার নেই। মোট কথা হচ্ছে যে আপনি ওরা বলবেন রেজিনটাও যেমন ভালো দিতে হবে, কিউরিংটাও ভালো করে। হয়তো দেখা গেল যে সে 5 মিনিট কিউরিং করলো, হ্যাঁ, তো ওই কিউরিং করার জন্য ওর একটা পয়সা খরচ হইলো না, যেখানে আপনার 15 মিনিট করা উচিত। ও 150-তে না করে ও মনে করেন যে 100 ডিগ্রিতে করে ফেললো। হ্যাঁ, তো ওকে বললেন যে কিউরিংটা ভালো করে করবা, ওভেনে যেহেতু করতে হইতেছে, এগুলো বড় ওভেনের কথা আর কি। হ্যাঁ, সেহেতু ও যত টাইম খরচ করবে তার আপনার এটার কি বলে, ওর কস্টটা তত বেড়ে যাবে আর কি। এই কারণে আপনারা একটু ওদেরকে বলবেন যে কত ডিগ্রি সেন্টিগ্রেডে করতেছো। হ্যাঁ, তো আবার বেশি আপনি যদি দেখেন যে একদম 150 ডিগ্রিতে আপনার মানে যদি আপনার অরিজিনাল রংটাই একদম ব্যাপক আকারে পরিবর্তন হয়, তখন তাপমাত্রাটা কমাবেন আর কি, ওই অনুযায়ী ফিক্সড করবেন। সাধারণত 150 ডিগ্রির আশেপাশে তাপমাত্রায় 15 মিনিট ইয়েটা রাখতে হয় আর কি। তাহলে কি আপনারা কি ইয়েটা বুঝছেন, ট্রিঙ্কেলটাও বুঝছেন আশা করি। তারপরে আসেন যে টিয়ারিং করা। অনেক সময় টিয়ারিং করাটা কি, এই দেখেন এটাও একটা ড্রাই প্রসেস। দেখেন আপনার ওইটা হ্যান্ড স্ক্রেপিং করেও, যেভাবে হ্যান্ড স্ক্রেপিং করলে কি হয়, বড় একটা জায়গা জুড়ে আমরা ঘষে ঘষে উপরের দিক থেকে তুলতেছে, এটা একটা পেন টুলের মতো একটা উন্নয়মান একটা জিনিস। দেখবেন যে বায়ার আপনার ছোট্ট জায়গাতে একটা ইফেক্ট চাচ্ছে যে ওখানে উপরের দিকের আঁশ বা রংগুলো তুলে, আসলে আঁশ তুলে ফেললেই তো এরকম একটা হালকা একটা মানে শেড আসে আর কি। হ্যাঁ, এই দেখেন এই পেন্টটা দিয়ে আছে, এটা কিন্তু খুব দক্ষ হাতে করতে হবে, নাহলে দেখা যাবে যে আপনি বেশিক্ষণ করলেন জিনিসটা কানা হয়ে গেল। দেখেন এখানে আমি তো বলছিলাম যে একটা গার্মেন্টস এর দুই ধরনের, মানে উপরের দিকের থ্রেডটাকে কি বলা হয়, সাউন্ডটা একটু ছোট হয়ে গেছে স্যার, হ্যাঁ, মাইক্রোফোনটা আচ্ছা, উপরের দিকে থ্রেডটাকে কি বলা হয় আমরা বলছিলাম না, ওয়ার্প থ্রেড। আর আর আপনার উইথ বরাবর যে থ্রেডটা আছে সেটাকে বলা হয় ওয়েব থ্রেড। এই দেখেন আপনার যখন ডেস্ট্রয় করা হচ্ছে তখন খেয়াল করেন উপরের ওয়ার্প থ্রেড গুলোকে মানে ডিসঅ্যাপিয়ার বা ধ্বংস করে ফেলছে, কিন্তু ওয়েব থ্রেড গুলো আছে। টিয়ারিং মানে হচ্ছে যে উপরের দিকে, এখানে ওয়ার্প ওয়েবটের কোনো ব্যাপার না, উপরের দিকে মানে বায়ার চাচ্ছে যে ডিজাইনেবল এই ছোট্ট জায়গার, হ্যাঁ, প্যান্টের সামনের দিকে এই ছোট্ট জায়গায় সে একটু উপরের মানে অংশগুলোকে তুলে ফেলতে চাচ্ছে, তখন আপনি এই টিয়ারিং এফেক্ট আর কি। আর ডেস্ট্রয়, আপনি টিয়ারিং কে পুরোপুরি ডেস্ট্রয় বলতে পারেন না। হ্যাঁ, মানে টিয়ারিং এর বড় পরিসরটাকেই আপনারা একটু ডেস্ট্রয় বলতে পারেন, মানে অনেক ডিপ এটাকে আপনি ডেস্ট্রয় বলতে পারেন। বা একদম মনে করেন ওয়েব থ্রেডও আপনি ডিসঅ্যাপিয়ার করে ফেললেন, ওয়ার্প থ্রেডও ডিসঅ্যাপিয়ার করে ফেললেন, সেটাও ডেস্ট্রয়। অথবা আপনি ওয়ার্প থ্রেডটাকে তুলে ফেললেন, ওয়েব থ্রেডটাকে রেখে দিলেন, এরকম, এটাকেও ডেস্ট্রয় বলতে পারেন। আবার টিয়ারিং কে এক করবেন না, টিয়ারিং কিন্তু সে একেবারে কিন্তু
ফ্যাব্রিকটাকে ডিস্ট্রয় করে ফেলে নাই আর কি। আচ্ছা, এই দেখছেন ডিস্ট্রয় করছে যে, দেখেন পুরো গর্ত করে ফেলছে। আবার দেখেন এই জায়গায় আপনার ওয়ার্ড থ্রেড গুলো আছে, দেখছেন ওয়ার্ড থ্রেড গুলো আছে, ওয়েব থ্রেড গুলো নাই। আবার কিছু কিছু জায়গায় দেখেন ওয়ার্ড থ্রেড, ওয়েব থ্রেড দুটোটাই সে তুলে ফেলছে আর কি। তাহলে এখানে আমি অনেক সংজ্ঞাগত কথা বললাম, এই সংজ্ঞাগত কথার কোনো দরকারই নেই, দেখতেই যাতে বলতে পারেন যে এটা কি এফেক্ট, ডেস্ট্রয় এফেক্ট। দেখছেন ওই যে টিয়ারিং করতেছে, টিয়ারিং করলে হালকা করে। আবার এটিকে মনে করেন যে আবার বায়ার যদি চায়, টিয়ারিং এর ভিতরেও বায়ার যদি বলে না ঠিক আছে তুমি এমন ভাবে করবা যাতে ওয়ার্ড থ্রেড গুলো থাকবে কিন্তু ওয়েব থ্রেড গুলো তুমি মানে ডিস্ট্রয় করে ফেলো। আচ্ছা, তারপর আরেকটা ইফেক্ট আছে টাই ইফেক্ট। এটাও কিন্তু আপনার ইদানিং চাচ্ছে। টাই টাই ইফেক্টটা কি, আপনি একটা ভাঁজের দাগ যেন গার্মেন্টসে থাকে, ভাঁজের দাগ। যেমন ধরেন আপনি আপনার একটা প্যান্টকে হাত দিয়ে একটা দলা মুচড়া করে রেখে দিলেন, খুব মানে ইয়ে করে আপনার কাপড় একটা দলা মুচড়া করে অনেকগুলো কাপড় একসাথে রেখে দিলেন, তারপরে যখন কাপড়গুলোকে আপনি মেলে দিবেন তখন একটা ভাঁজের দাগ পড়ে যাবে না? ব্যাপারটা সেম। এটাকে আপনার টাই ইফেক্ট বলে। এই যে কিভাবে করে একটু আমি আপনারা দেখাই। এই দেখেন এই প্যান্টটাকে এই দেখেন কিভাবে মোচড়াচ্ছে, মোচড়াইয়ে তারপরে এইখানে মুচড়াইয়ে এই জায়গাগুলোতে ব্যান্ড মেরে দিবে। এই দেখেন, দেখছেন এই জায়গায় ব্যান্ড সুতা দিয়ে হইতে পারে, রাবার, বা এমন ভাবে ব্যান্ডটা মারবে যাতে ওয়াশে এই ব্যান্ডগুলো ছুটে না যায় আর কি। এইভাবে মানে মুচড়ে মুচড়ে মানে বায়ার যেই জায়গায় ভাঁজের দাগ চাইতেছে সেই জায়গায় এভাবে মুচড়ে দিবে। সম্পূর্ণ প্যান্ট দিতে হবে সেটা না, যেই জায়গায় বায়ার চাচ্ছে। তারপরে এইটা কিন্তু ড্রাই প্রসেস, ড্রাই অবস্থায় এরকম করে তারপর মনে করেন যে ওয়েট প্রসেস মানে ভিজা পানি দিয়ে যখন ধৌত করা হবে, ধৌত করার পর তখন দেখা যাবে যে আপনার প্যান্টে এরকম ভাঁজের দাগটা চলে আসবে আর কি। আচ্ছা, এখন আসেন যে আমরা নেক্সটে কি পড়ব। আমরা নেক্সটে ইয়ে সম্পর্কে পড়ব, একটু ওয়েট প্রসেস পড়ব। আচ্ছা, ওয়েট প্রসেস আমরা যখন পড়ব তখন আমরা বিশেষ করে আমরা এনজাইম ওয়াশ পড়ব, তারপরে স্টোন ওয়াশ পড়ব, মানে মোস্ট কমন আর কি। হ্যাঁ, স্টোন মানে কি এরকম ছোট ছোট। আচ্ছা, আপনারা কি কেউ এই স্টোন গুলো কোন সময় ওয়াশিং ফ্যাক্টরি থেকে আমরা যে স্টোন বলি, এগুলো কিন্তু আমাদের ওইরকম যে কোনো মানে পাথর না, কিন্তু অ্যাজ ইউজুয়াল যে ধরনের পাথর দেখি এগুলো কিন্তু সে ধরনের পাথর না। এগুলোকে পিউমিক স্টোন বলে, বা কেউ পামিস স্টোন বলে, কেউ পিউমিক বলে। হ্যাঁ, যে যেভাবে বলে আর কি, হ্যাঁ উচ্চারণটা। এইগুলো এক ধরনের ছামা বা ফুটা ফুটা টাইপের এক ধরনের পাথর আর কি। পাথরগুলো নিলে পাথরের গায়ে এক ধরনের ফুটা ফুটা টাইপের ইয়েগুলো দেখবেন। এখন এটা কত, এগুলো সাধারণত ব্যাস 1 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার হয়ে থাকে। একটা ফাইনার ডেনিম পেতে হইলে আপনার 2 হতে 3 সেন্টিমিটারের ব্যাসের পাথর দরকার। আর যদি আপনি স্বাভাবিক মানে এটা মানে মনে করেন যে স্টোন ওয়াশ, এই যে এই পাথর দিয়ে ঘষার পরে তো এই লুকটা আসবে স্টোন ওয়াশ করলে। হ্যাঁ, এখন পাথরের সাইজ বড় হইলে ইফেক্ট কি, আপনার খুব বেশি আঘাত করবে যখন রোটারি মানে আপনার ওয়াশিং মেশিনটা কি ঘুরে ভিতরের দিকে তো ঘুরায় ফ্যাব্রিককে। হ্যাঁ, এই যে যখন ঘুরবে, ঘোরার সময় এই পাথরের সাথে এটার সংঘর্ষ হবে, ঘর্ষণ হবে বা অ্যাব্রেশন হবে। এই ঘর্ষণের ফলে আপনার এই দাগগুলো, এই ইফেক্ট গুলো চলে আসবে। তাহলে ছোট পাথরের সাথে ছোট মানে হালকা ঘর্ষণ হবে, বড় পাথরের সাথে বড় ঘর্ষণ হবে। ছোট মানে হালকা ঘর্ষণ হইলে ফেইটটা হবে হালকা, বড় পাথরের সাথে হইলে ঘর্ষণটা হবে ভারী, ওইরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, তারপরে একটা ব্যাপার হচ্ছে যে আবার গার্মেন্টসে দেখবেন যে ব্লিচ ওয়াশ হচ্ছে। ব্লিচ মানে কি, ব্লিচ মানে হচ্ছে যে আপনার মনে করেন অনেক সময় দেখবেন যে একটা ডেনিম প্যান্ট দেখেন ইন্ডিগো কালারটা কি একদম, আপনার যখন ব্লিচ ওয়াশ করা হবে বলতে গেলে পুরো ডেনিমটা একদম সাদার মতো হয়ে যাবে। এটা অনেকেই খেয়াল করছেন, অনেকটাই সাদাটে টাইপের। তার মানে কি, এটা এমন একটা দ্রবণ যেটা আপনার কাগজ বলি, ফ্যাব্রিক বলি বা চামড়া থেকে রং বা দাগ দূর করে। যেমন ব্লিচিং পাউডারের নাম আপনারা অবশ্যই শুনছেন।
তাহলে দেখেন, সোডিয়াম হাইপোক্লোরেট, যারা কেমিস্ট্রিতে আছেন এটা শুনছেন, পানি আর সোডিয়াম হাইপোক্লোরেট মিলিয়ে ব্লিচিং দ্রবণটা হইতেছে। হ্যাঁ, ব্লিচিং দ্রবণটাকে, আর অনলি সোডিয়াম হাইপোক্লোরেটকে বলা হইতেছে যে ব্লিচিং এজেন্ট। অনলি সোডিয়াম আর সোডিয়াম হাইপোক্লোরেটের সাথে পানি মিশিয়ে সেটাকে বলা হচ্ছে যে ব্লিচ দ্রবণ। আর দ্রবণের এই মূল এই জিনিসটাকে বলা হইতেছে যে আপনার সোডিয়াম হাইপোক্লোরেটকে ব্লিচিং এজেন্ট। আচ্ছা, আপনি খালি ব্লিচ করা মানে কি এইটা বুঝলেই হবে, কোনটারে ব্লিচিং এজেন্ট বলে, কোনটাকে ব্লিচ দ্রবণ কি, এত কিছু জানার দরকার নাই। জাস্ট আপনাকে বলে রাখলাম যে এই ব্লিচিংটা যে খালি সোডিয়াম হাইপোক্লোরেট দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই, আরো অন্য কিছু দিয়েও করা, হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করে বা ক্যালসিয়াম হাইপোক্লোরেট ইউজ করেও আপনি কি, মোট কথা গার্মেন্টস বায়ার যখন আপনার ব্লিচ এফেক্টটা চাইবে বা ব্লিচ ওয়াশ চাইবে, তার মানে কি তখন আপনার ইন্ডিগো কালারকে মানে রিপ্লেস করে ওখানে অনেকটাই সাদাটে ভাব নিয়ে আসতে হবে, বা বায়ার আপনাকে যেই শেডটা দেবে, বায়ার হয়তো আপনাকে একটা আপনি বলছেন যে আচ্ছা তুমি তো ব্লিচ ওয়াশ চাচ্ছ, তুমি আমাকে একটা স্যাম্পল দাও, তো বায়ার তখন আপনাকে একটা স্যাম্পল পাঠাই দিল, তার মানে কি বায়ারকে তখন জিজ্ঞেস করবেন কি তুমি কি ঠিক এই শেডে চাইতেছো, বায়ার যদি বলে হ্যাঁ আমি ঠিক বরাবর এই শেডে, তখন আপনার ওয়াশিং টেকনিশিয়ানকে বলবেন তুমি আমাকে বরাবর এই শেডটাকে ফলো করেই করো। হয়তো সে হইতে পারে যে এমন ভাবে ব্লিচিং এজেন্ট বা ব্লিচিং দ্রবণ ইউজ করলো একদম বায়ার যে শেড চাচ্ছে তার চেয়ে অনেক বেশি সাদা হয়ে গেল, অথবা এতটাই কম ব্লিচ করলো যে বায়ারের শেডটাই আসলো না। কাজে আপনাকে খেয়াল করতে হবে, বায়ার অনেক সময় ফুল গার্মেন্টস না পাঠাইও হয়তো মনে করেন যে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি পাঠাই দিয়ে বললো যে ঠিক আছে আমি তোমার ফুল গার্মেন্টসটা পাঠাইলাম না, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি পাঠাইলাম, তুমি এই অনুযায়ী সেইটা করো। আচ্ছা আচ্ছা, অমিত চলে যাচ্ছে, যে চলে যাক, আমরা আর আজকে আর ক্লাসটা বাড়াচ্ছি না। আমাদের মোটামুটি আমরা ড্রাই প্রসেসটা আজকে দেখে ফেলছি, সামনে আমরা ওয়েট প্রসেসটা একটু দেখে ফেলবো, ঠিক আছে? আমরা সামনের ক্লাসে ওয়েট প্রসেসটা করব, যদি ওয়েট প্রসেসটা করে যদি হাতে সময় থাকে তাহলে আমরা প্যাকিং লিস্টটাও একটু দেখে নিব আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাসটা কি মোটামুটি সবাই বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা এটা তো হোয়াটসঅ্যাপে তো এত বড় ইয়েটা রেকর্ডিং নেবে না, আমি ইউটিউবে আপলোড করে আপনাদের অতি দ্রুত আজকে না পারলেও কালকের ভিতরে দিয়ে দিব, এই হলো যে কথা আর কি। হ্যাঁ, আর বাকি বাকি মিনহাজ গেল কই, শুভ গেল কই, আর ওদেরকে যাই, গতকাল থাকবে বলছিল আজকে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে এটা বললেন অ্যাটেন্ড করুক আর না করুক, আমি ইয়ে দিয়ে দিব, রেকর্ডিং ক্লাস দিয়ে দিব, বাট টাকা দিয়ে যখন জিসিস এ ক্লাস করছেই। আচ্ছা, জিসিস কি আপনাদের সব ক্লাসের ইয়ে রেকর্ডিং দিছে না পেন্ডিং আছে? স্যার লাস্টের দিকের এখনো পেন্ডিং আছে স্যার। কি কয়েকটা না? জি স্যার, কয়েকটা। এগুলোর মানেটা কি? টাকা পয়সা তো ক্লিয়ার করছেন, তারপরেও না দিলে যে জিনিসটা সবাই দিয়ে দিচ্ছে স্যার। বুঝতে পারলাম না ওদের মানে এই জিনিসগুলো। স্যার ওনারা কি আর মার্চেন্ডাইজিং কোর্স চালু করতেছে না নতুন করে? সম্ভবত করতেছে, সম্ভবত করতেছে, ওরা করতেছে, আমি বোধহয় ওদের সাথে মেবি নাই, সম্ভবত আর কি ওরকম আর কি ব্যাপারটা। আর ওই নতুন ইনস্ট্রাক্টর, হ্যাঁ নতুন ইনস্ট্রাক্টর হয়তো আসবে, আমি যেহেতু আমার সাথে ওরা যোগাযোগ না করলেও আমি খবর পাইছি আর কি। আচ্ছা করুক এটা, ওরা ওরা যেভাবে মানে ফ্লেক্সিবল বোধ করে ওভাবে করুক। আর ওদের সাথে আমার একটু বিশেষ করে একটু কথা হালকা পাতলা কাটাকাটি হয়েছে, সেটা একটু স্যালারি ইস্যু নিয়ে আর কি। তো আমার স্যালারি গুলো পেন্ডিং রাখাতে আমি একটু হার্ড লাইনে ছিলাম আর কি, ওদের ওইটাতে ওরা একটু বেশ মাইন্ড করছে আর কি। আমি তো যা দেখতে পাচ্ছি স্যার, এদের অনেক ঝামেলা আছে স্যার। ওদের তো ঝামেলা, আমরাও অসন্তুষ্ট স্যার। অসন্তুষ্ট তো হওয়ারই কথা। একটা ক্লাস করে আমি যদি আপনাকে যদি 5 দিন পরে, 4 দিন পরে বা 1 সপ্তাহ পরে যদি আপনাকে একটা রেকর্ডেড ক্লাস দিই, আপনার মাথায় কি ওগুলো থাকবে? 1 সপ্তাহ পরেও দিচ্ছে না।
হ্যাঁ, তাহলে কয়েক সপ্তাহ করা হচ্ছে। তাহলে কয়েক সপ্তাহের তাহলে আপনার যদি দুইটা ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস, মার্চেন্ডাইজিং মানে তো সবই ইম্পর্টেন্ট ক্লাস, তো এগুলো মাথার থেকে চলে যাবে। আবার একটা মানুষ 2 ঘন্টা ধরে কি ক্লাস আবার করবে নাকি?